Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে মূলত আসা, সেটা হচ্ছে তোমাদের অনেকে আমাকে কদিন থেকে দেখছি এই প্রশ্নগুলোর পুরো একবারে প্রশ্ন বানে বিজড়িত করেছে। আমার মূলত এসএসসির বর্তমান যা স্ট্যাটাস, 14 তারিখের আগে আমার কোনো ভিডিও বানানোর নেহাতি কোনো ইচ্ছা ছিল না। তার কারণ প্রত্যেকে সাবজেক্টের প্রিপারেশানস নিচ্ছ এবং আমি বলবো প্রত্যেকে সাবজেক্টের প্রিপারেশানস নেওয়া উচিত। একটু এক্সটার্নাল সাউন্ড হতে পারে কারণ ফ্যানটা চলছে, তো প্রচণ্ড গরম। তো যাই হোক, তো আজকে আমরা সেটা নিয়েই জানবো। কিছু স্পেসিফিক প্রশ্ন তোমাদের তরফ থেকে অনেক করা হয়েছে, আর সেগুলোর আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো প্রথমেই আমরা যে প্রশ্নটা নিয়ে তোমাদের সঙ্গে জানাবো আর কি, যেটা ধরো আমাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, সেটা হচ্ছে স্যার ক্যালকাটা হাইকোর্ট যে নেক্সট হিয়ারিংটা দিয়েছে মানডেতে, সেই মানডেতে কি আমাদের যারা ফর্ম ফিল আপ করে ফেলেছি নতুন ক্যান্ডিডেটরাই বিশেষ করে বেশি প্রশ্ন করেছে যে স্যার তাহলে কি আমাদের কোনো রকম কোনো প্রভাব পড়বে, আমাদেরকে আদৌ পরীক্ষা হবে? এই নিয়ে কিন্তু একটা বিশাল বড় ধোঁয়াশা সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে। প্রথমে একটা কথা বলি যে হাইকোর্ট কি বলেছে, আগে একটু সেগুলো যদি একটু আমি সংক্ষেপে তোমাদের সামনে বলি। দেখো, গোটা ইউটিউব জুড়ে তো কন্টেন্ট ছড়াছড়ি, কিন্তু আমার খুব এটা দেখে ভালো লাগে যে না, আমার কাছে হোয়াটসঅ্যাপে এসে ছাত্রছাত্রী মেসেজ করে যে স্যার আপনার ভিডিও কেন একটাও নেই, আপনার ভিডিওগুলো একটু দেখতে ভালো লাগে বা আপনার ভিডিও দেখলে আমরা আস্থা পাই। তো আমার ব্যক্তিগত স্তর থেকে আমি খুব ইনার হার্ট থেকে বলছি, এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার যে তোমরা আমাকে রিকোয়েস্ট করো ভিডিওর জন্য। তো অনেক ক্যান্ডিডেট প্রায় এই ইউটিউব জগতে প্রায় মোটামুটি হলো 5-6 বছর ধরে তো আছি। তো প্রচুর ছাত্রছাত্রীর সাথে পরিচয়, প্রচুর ছাত্রছাত্রীর সাথে কথাবার্তা, তারা প্রায়শই ফোন টোন করে, তার সাথে কথা বলি। তো তোমাদের এই ভালোবাসার জন্য আমি তোমাদের কাছে চিরবাধিত। তো দেখো, আমি যে ইনফরমেশানসটা তোমাদেরকে আলোচনা করব, প্রথমে একটা কথা বলি যে ক্যালকাটা হাইকোর্ট এটাই বলেছে যে আপনারা নোটিফিকেশানটা আপনারা যখন দেখলেন যে নোটিফিকেশান কোনো রকম চেঞ্জ করতে বলেনি, 2016 যা গাইডলাইন্স সেটা মেনে সুপ্রিম কোর্ট করতে বলেছে, তাহলে আপনারা নতুন করে গেজেট নোটিফিকেশান প্রকাশ করে জটিলতা কেন বাড়ালেন? প্রথম কথা। 2 নম্বর কথা যেটা বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট কেস যেটা তোমার 31শে জুলাই অবধি রয়েছে, সেটা কেন হলো? তারপর বিভিন্ন আরও 3-4টে তথ্য নিয়ে বারবার হাইকোর্টের বিচারপতি বলা যেতে পারে যেহেতু হাইকোর্টের বিচারপতি প্রশ্ন জর্জরিত করে দেয় রাজ্যকে, যে হঠাৎ নতুন নোটিফিকেশান কিসের জন্য, বা 2016 পুরনো গেজেট এত পরিবর্তন কেন, ইন্টারভিউ প্রসেস পরিবর্তন, সিলেকশন প্রক্রিয়ার পরিবর্তন, এগুলো পরিবর্তন করার কথা তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়নি, তাহলে আপনারা করলেন কেন? এটা কিন্তু রাজ্য আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু বলেছে। এবার এইটা নিয়ে একটা কথা বলাটা আমার জানি না কতটুকু গ্রহণযোগ্য হবে। আমি শুধু একটাই কথা বলি যে দেখো, এই যে যা চলছে বৃত্তান্ত, এইখানে কিন্তু সোমবারের দিন বিশেষ কিছু হবে বলে আশা রেখো না। অনেকজনই বলছে আমাকে যে স্যার তাহলে কি সোমবারের দিন একটা বড় সড়ো ধাক্কা খেতে পারে রাজ্য? না, ধাক্কা খাবে না। যতদিন 14ই জুলাই সুপ্রিম কোর্ট ওপেন না হচ্ছে, আমি বারবার বলছি, এর আগের বিভিন্ন কেসগুলোতে যেমন হাইকোর্ট বলেছে যে আমরা যেহেতু এটা সুপ্রিম কোর্টের কেস, আমরা নিজেরা এই কোর্ট কেস এই কেসটাকে বেশি প্রায়োরিটি দেব না। সুপ্রিম কোর্ট, আমার মন বলছে যে তুমি দেখবে, এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, 2016 সালের যে ঘটনাটি, এই ঘটনাটি সুপ্রিম কোর্টে মোটামুটি যদি কিছু ক্ল্যারিফিকেশানসের দরকার পড়ে সেটা হয়তো করতে পারে, এবং আমাদের কলকাতা হাইকোর্ট হয়তো সেটাকে সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে দেবে, বা দেওয়ার মতনই কিন্তু ভাবভঙ্গি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুনতে পাচ্ছি। তো বলা যেতে পারে টিচার, আমি তোমাদের বলবো তোমরা ফর্ম ফিল আপ না করার দুঃসাহস ভুল করেও করবে না। ফর্ম ফিল আপ করো, সাবজেক্টে প্রিপারেশানস না নেওয়ার দুঃসাহসও জীবনেও করবে না। তুমি দেখো, আমি দেখতে পাচ্ছি প্রচুর ইউটিউব জুড়ে প্রচুর তথ্য বলছে 10 ঘন্টা পড়াশোনা না করলে হবে না, 8 ঘন্টা না পড়াশোনা করলে হবে না।
যারা যারা এসএসসির জন্য বসে রয়েছে 2018 পর থেকে বসে রয়েছে, বিগত 6 বছর ধরে বসে রয়েছে, তোমরা যদি 6 বছরের মধ্যে যদি তোমরা অন্তত কিছু সময় করে যদি সাবজেক্টের পিছনে খাটতে, আমার মনে হয় তোমাদের সাবজেক্ট অলরেডি তৈরি হয়ে রয়েছে, জাস্ট রিভিশনসের প্রয়োজন। আমি প্রচুর ক্যান্ডিডেটের সাথে কথা বলি, যারা যারা এসএসসিটাকে খেটেছে তারা কিন্তু এই কথাটা বারবার বলেছে, স্যার রিভিশনসের প্রয়োজন, মোটামুটি একটু সময় পেলেই আমরা পারবো। তো তোমাদের তরফ থেকে যাতে কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। এবার তোমরা অনেকে বলতে পারো যে স্যার সেপ্টেম্বর মাসে কি পরীক্ষা হবে? আমি দেখতে পাচ্ছি এই প্রশ্নটা আমাকে মানে না করাটাই ভালো। তার কারণ তুমি নিজেও জানো, তুমি তোমার ইনার হার্ট থেকে বলো যে সমস্ত ঘটনাগুলো বর্তমানে রাজ্য সরকার বা আমাদের রাজ্য সরকার যে সমস্ত কার্যকারিতাগুলো করেছে তার মধ্যে কি কি যদি আমি তোমাকে একটু ডিভিশনস করে লেখাই। প্রথমে হচ্ছে তোমার বলা যেতে পারে ভ্যাকেন্সিকে নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, বিশেষ করে পিএইচ ভ্যাকেন্সি, জেনারেল ভ্যাকেন্সি কোনো কোনো সাবজেক্টে কমে গেছে, ওবিসি ভ্যাকেন্সি কমে গেছে কোনো কোনো সাবজেক্টে। তো ভ্যাকেন্সিকে নিয়ে কাটাছেঁড়া, যেটা অ্যাফোর্সেড ভ্যাকেন্সি, অলরেডি ওই ভ্যাকেন্সিটা চলে এসেছে, সুপ্রিম কোর্ট ওই ভ্যাকেন্সির পুরে কেমন করে কাটাছেঁড়া করলো এটা নিয়ে একটা বিশাল বড় কেস হবেই, জাস্ট ওয়েট অ্যান্ড সি, বা কেস হয়েও রয়েছে হয়তো বা, এগুলো সবই সুপ্রিম কোর্টে যাবে। এইটা 2 নম্বর কথা হচ্ছে তোমার সিলেকশন প্রসিডিওর, সিলেকশন যে প্রসেস সেটা কিন্তু হিউজ চেঞ্জ করা হয়েছে। 2016 ক্যান্ডিডেটরা তারা নতুন সিলেকশন প্রসেসে বসবে কেন, এটা নিয়ে কিন্তু, এবং সিলেকশন প্রসেস চেঞ্জের কোনো রকম কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি, এবং সেইটাই কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু মানে বলা যেতে পারে মানে কার্যত রাজ্য সরকারকে বারবার মনে করালো যে না আপনারা কেন চেঞ্জ করলেন, আপনাদের তো চেঞ্জ করার খুব প্রয়োজন ছিল বলে আমার মনে হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা হয়তো সেটা বুঝতে পারবে। এটা 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার যেটা সমস্ত ক্যান্ডিডেট যে 2016 সালের রিভিউ পিটিশানকে নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন আছে। যদি রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট হয়ে যায়, এই নোটিফিকেশানের মধ্যে বলা রয়েছে যে রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট হয়ে গেলে এই নোটিফিকেশান কী ভবিতব্য হবে বলা বড় মুশকিল। 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওবিসি কেস, ওবিসি ক্যাটাগরিটাকে সম্পূর্ণরূপে বের করে দিয়ে সিলেকশন মানে ফর্ম ফিল আপ চলছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ চলছে। তো ওবিসি কেসটা না মিটিয়ে ওবিসিদের আবার তো ফর্ম ফিল আপ করাবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি যেটুকু আপডেট, তোমাদের ফর্ম ফিল আপ কিছুটা হলেও এক্সটেনশন হওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে 7-8 দিন। তার কারণ 3 থেকে 4 দিন তোমরা ফর্ম ফিল আপ করতে পারো নি, আর বেশি ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেনি, প্রায় 1,15,16,20 মতো ফর্ম ফিল আপ করেছে। কেন এত কম, সেটা নিয়েও কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠছে। ঠিক আছে, তো এই ওবিসি কেসটা কিন্তু একটা বড়, ওবিসি এ ওবিসিবি জেনারেল দিয়ে নিয়োগ হচ্ছে, তো ওবিসি ওবিসিবিকে তো মিনিমাম 15 দিন দেবে আবার ভবিষ্যতে। তো সেইটা কবে, মোটামুটি ধরো জুলাই মাসে 31 তারিখ অবধি যদি এরকম হয়, তারপরে এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রচুর কেস হয়ে আছে, প্রায় 262টা মতো রিভিউ পিটিশনস পড়েছে। ঠিক আছে, 262টার মতো রিভিউ পিটিশনস পড়েছে। কেন রিভিউ পিটিশনসটা নিয়ে কথা বলছি, তার কারণ এই কেসটার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে নিউ নোটিফিকেশানটাও জড়িত। অনেক ক্যান্ডিডেট তোমাদের মানে পুরনো যে সমস্ত টিচাররা বলছে তোমাদের পরীক্ষা হবে, সুপ্রিম কোর্টের অর্ডার, ডেফিনেটলি সুপ্রিম কোর্টের অর্ডারে পরীক্ষাও হবে, এটা আমি নিশ্চিত। কিন্তু পরীক্ষা সুপ্রিম কোর্টের অর্ডারের আগে এই সমস্ত যে সমস্ত ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলো যদি রাজ্য যদি না শুধরিয়ে 14ই জুলাইয়ের পর সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে কি বলে, জাস্ট ফার্স্ট হিয়ারিংটা তোমরা দেখবে, আমি বারবার বলছি। এবার দেখো প্রশ্নচিহ্ন, যদি কোনো কিছু চেঞ্জ না করা যায়, গেজেট নোটিফিকেশান যদি চেঞ্জ না করা যায়, তাহলে 2016 সালের ক্যান্ডিডেটরা বসবে, মানে তোমার 2016 প্রসেসে পরীক্ষা হবে। এবার প্রশ্নচিহ্ন উঠে আসছে যে 2025-এ যে নতুন ক্যান্ডিডেটরা তারা বসতে পারবে কি না। দেখো প্রথম কথা, সুপ্রিম কোর্টের গেজেটে কোথাও বলা নেই যে নতুনরা বুঝতে পারবে না, কিন্তু ডিভিশন বেঞ্চের গেজেটে কিন্তু এটা বলা হয়েছিল যে, আর একটা কথা, একটা মানে প্রশ্নচিহ্ন নিয়ে আমি জানি না এটা রাজ্য সরকারও সেটাকে ক্ল্যারিফাই কেন করতে চায়নি। আমি 2-3টে উকিলের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, তারা বারবার বলেছে ফ্রেশ সিলেকশন ইজ নট এ ফ্রেশ রিক্রুটমেন্ট।
তার মানে ফ্রেশ সিলেকশন তাদের, মানে এবার অনেকজন বলছে না ফ্রেশ সিলেকশন মানে সবার মধ্যে সিলেকশন হবে। তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট কী? ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে দুটোর মধ্যে একটা বিশাল বড় তারতম্য, এবং সেটা 14 জুলাইয়ের পর অবশ্যই ক্ল্যারিফাই করবে। যদি বলল, এবং 2016 সালের ক্যান্ডিডেটরা চাইবে রিভিউ পিটিশনে বাঁচতে, যদি না বাঁচে তারা যেন তেন প্রকারণে তারা কিন্তু এইটা একটা মানে করার চেষ্টা করবে যে অনলি তারাই কিন্তু সেই পরীক্ষাটায় বসবে। এবং তারা দেখো একথা তো নিশ্চিত, তাদের কিন্তু আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই, তারা উকিল টুকিল সবই দাঁড় করাবে, এবং রাজ্য সরকারের তরফ থেকেও বড় বড় উকিল দাঁড়িয়ে রয়েছে, এবং তারা নিঘাত এইটার দিকে একটা প্রচেষ্টা করবে। যদি সরকারে যদি দেখা গেল সুপ্রিম কোর্ট সেটাকে গ্রহণ করলো না, তাহলে তো তোমরা নিশ্চিন্ত। মানে এই পরীক্ষাটার পেছনে এখন বিশাল বড় ভবিষ্যৎ জুড়িয়ে রয়েছে। তার কারণ ওবিসি কেস যতদিন না মিটবে পরীক্ষা কেমন করে হতে পারে। যারা যারা পরীক্ষা হবেই, কবে হবে পরীক্ষা? কিন্তু সেপ্টেম্বর মাসে হবার কোনো রকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ওবিসি কেস নিয়ে কিন্তু রিট পিটিশন করেছে সুপ্রিম কোর্টের রাজ্য, সেখানে কিন্তু 31 জুলাই অবধি স্থগিতাদেশ আছে। তারপর সেই যে প্যানেলটা দেবে, সেই প্যানেলটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা নিয়েও কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। মানে যে লিস্টটা দেবে, ক্যাটাগরি লিস্টটা দেবে, এখন তো 140টা কমিউনিটির দিয়েছে। তো আমি আলটিমেট একটাই কথা বলতে চাই যে দেখো, মানে এসএসসি 2025 এই নোটিফিকেশানটা মোটামুটি এপ্রিল মাসের 30 তারিখ, ধরলাম আমি মে মাসের 1 তারিখেই বেরিয়ে গেছে। তো মোটামুটি জুন মাসের মানে প্রায় বলা যেতে পারে এই 1-1.5 মাসের মধ্যে যা যা ঘটনা ঘটেছে তা পরীক্ষা নেওয়ার পক্ষে প্রতিকূল নয়। তাই বলি কি তোমরা নিজেকে প্রস্তুত রাখবে না? তোমরা প্রস্তুত রাখবে, ঠিক আছে? তো এবার আমি জানি, এবার দেখো প্রথম কথা, রাজ্য সরকারের ইচ্ছাই তো আর পরীক্ষাটা হচ্ছে না। পরীক্ষা রাজ্য সরকার চাইছে, রাজ্য সরকারের কর্ম উন্মাদনা বা কর্মতত্ত্ব এটা বারবার প্রমাণ করিয়ে দিচ্ছে যে তারা চাইছে যে কেস হয়ে আটকে যাক, পরীক্ষা যেন আমাদের না নিতে হয়। তার কারণ কেন বলো তো? কি ইডাব্লিউএসের ভ্যাকেন্সি প্রচুর, পিএইচের ভ্যাকেন্সি উড়ে যাওয়া, এগুলো কিন্তু তবে ইডাব্লিউএসের ভ্যাকেন্সির তো একটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে? তো পুরনো ভ্যাকেন্সিকে আবার নতুন ভ্যাকেন্সি করে করা, এগুলোর মধ্যে একটা বিশাল বড়, ধরো একটা সাধারণ সেন্সের মানুষও কিন্তু বুঝে যাবে যে এর পিছনে একটা বিশাল বড় চক্রান্ত কাজ করছে। তো জানি না আমি কী বৃত্তান্ত, এটা হাইকোর্টের পর্যবেক্ষণের ব্যাপার রয়েছে, হাইকোর্ট অবশ্যই দেখবে, সুপ্রিম কোর্ট এটাকে দেখবে, এবং আমার মনে হয় যে মোটামুটি যদি ওবিসি ক্ল্যারিফাই করে ওবিসিদের ফর্ম ফিল আপ করিয়ে, ওবিসিকে গ্র্যান্টেড করিয়ে ফর্ম ফিল আপ করিয়ে তারপর তোমাদের সমস্ত প্রসেস ঠিকঠাক করে, আমার মনে হচ্ছে কিছুটা হলেও পরীক্ষা পেছোতে পারে। তার কারণ কিছুটা হলে কি ভালোই পেছোবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না যে ভবিষ্যতে কি হতে পারে। এখন যদি রাজ্য সরকার সত্যি সেই মানসিকতার হয়ে থাকবে বলবো না, তার কারণ রাজ্য সরকারের কোনো পদক্ষেপ আমার এটা মনে হয় না যে চাকরির পরীক্ষাগুলো নেওয়ার পক্ষে, ঠিক আছে? তো যদি থাকতো যে না আমরা ভুল করেছি, আমরা দ্রুতগতিতে ভুলগুলোকে শুধরে নিয়ে আমরা পরীক্ষা নেব, তো আমার মনে হয় তোমরা যারা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো তারা তো সবই এইগুলোর ব্যাপারে সবই ওয়াকিবহল। আমি এগুলো নিয়ে আলোচনা করলাম, তার কারণ আমাকে প্রচুরজন রিকোয়েস্ট করেছিল, স্যার আমি বারবার বলছি নিজের সাবজেক্টকে তুমি তোমার মতন সময় করে পড়াশোনা করো, এবং মনে রাখবে আমাদের নিয়ে প্রচুর প্রহসন হয়েছে। এই যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দেবে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 যারা 2016 তাদের নিয়ে তো প্রহসন চলছেই। এবং সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন আমি যেটা আলোচনা করতে ভুলে গেছি, যে 6 নম্বর পয়েন্টে টেন্টেড ক্যান্ডিডেট যারা, এদেরকে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে, কিন্তু এদেরকে বসতে দিল না। তো এরা কী করে ফর্ম ফিল আপ করলো? আর আমি তোমাকে বলছি 100% শিওর সবার প্রথমে ফর্ম ফিল আপ তারাই করেছে। যেটুকু খবর 9, 10 যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে 11, 12 ফর্ম ফিল আপ করতে বলা হবে, ঠিক আছে? তো মানে এটা উড়ো খবর, জানি না এই খবরের সত্যতা কতটুকু, তো আমি তোমাদের বললাম, বুঝলে? তো তার মানে তুমি এটা বুঝতে পারো, নতুনদের জন্য তো এমনি ভ্যাকেন্সি কম, তার কারণ এমনি তাদের এক্সপিরিয়েন্সে 10, লেকচার ডেমনস্ট্রেশনে 10, তারপর তাদের ইন্টারভিউয়ে 10। যখনই পুরনো ক্যান্ডিডেট থাকবে তারা অন্তত এই দুটো পাবে, এক্সপিরিয়েন্স 10-এ 10 পাবে। তার সঙ্গে যখনই দেখবে পুরনো ক্যান্ডিডেট তাদের পুরো যদি রাজ্য সরকারের একটু করুণা হয়ে থাকে 10-এ 10ই দেবে। তাহলে এখানে তো 20তে এমনিতেই পিছিয়ে নতুন ক্যান্ডিডেট, তারপরে নতুন ভ্যাকেন্সি খুবই কম, নতুন ভ্যাকেন্সি কটা করে বেড়েছে। তো ফলে জর্জরিত, প্রশ্নবাণে জর্জরিত। তোমার কি উচিত? তোমার উচিত প্রস্তুতি নেওয়া, এবং তাই বলে তুমি সব কিছু ছেড়ে প্রস্তুতি নিতে যেও না, সমস্যায় পড়ে যাবে। বারবার বলছি সমস্যায় পড়ে যাবে। সব কিছু করে তোমার যতটুকু মানে সময় রয়েছে ততটুকুর মধ্যে রাখো। দেখো আমরাও তো এতদিন ধরে পড়াচ্ছি, আমাদেরও কিছু জ্ঞান বা গরিমা রয়েছে। আমি তোমাদের বলছি, আমি চারিদিকে প্রচুর ক্যান্ডিডেটের সাথে কথাবার্তা বলি, এবং সেখান থেকে দেখে
এগুলোর রেসপেক্টে খুব পজিটিভ ভাইবস আমি পাচ্ছি না। আমি তোমাদের বলবো তোমরা তোমাদের মতো প্রিপেয়ার রাখো, নিজেকে প্রিপেয়ার রাখো, সময় পাচ্ছ সময়কে কাজে লাগাও। আগামী দিনে আশা করি নিশ্চিত কোনো ভালো তথ্য আমরা পাবো এবং পরীক্ষাও হবে, সব কিছু মিটমাট হবে। এবং আমরা চাইবো নতুনরা যে সমস্ত ক্যান্ডিডেট তারা যাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারকে যে আমাদের নতুন ভ্যাকেন্সি কই, নতুন ভ্যাকেন্সি কই। 20,000 30,000 ভ্যাকেন্সি, মাত্র 10,000 9 10 11 12 ভ্যাকেন্সি মানেটা কি? ঠিক আছে, 10 বছরের পর আজকে যে 26,000 ভ্যাকেন্সির মধ্যে যদি আমি ধরি অ্যাফোর্সের 18,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু উইথিন 2 ইয়ার্সের মধ্যে প্রডিউস। তো 10 বছরে কি কোনোই ভ্যাকেন্সি প্রডিউস হয়নি? এগুলো নিয়ে প্রশ্নচিহ্ন তুলতে হবে, তোলার সময় এসেছে। আমি যে তোমাদের বলছি, যারা যারা অনেকে কমেন্ট করো যে স্যার আপনি যেটা বলছেন মানলাম না, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। ফ্যাক্ট কথা সরাসরিভাবে বলবো, তাদেরকে আরও গায়ে লাগতে পারে। হ্যাঁ, অনেকজন আমি দেখি তবুও রাজ্য সরকারের প্রচুর সাপোর্ট করছে যে না আপনি ঠিক আছে, আমার তাতে কোনো যায় আসে না। আমার মনে হয়েছে আমার জীবনের প্রথম উদ্দেশ্য ছাত্র, আমার অন্তিম উদ্দেশ্য ছাত্রদের হিতে যেটা হবে আমি সেটাই করে বেড়াবো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এইটুকুই।